আপনারা সরকারে আসলে কোন কোন সেক্টরে সবচেয়ে দ্রুত কাজ করার একটা সিদ্ধান্ত নেবেন যে এই সেক্টরগুলিতে কাজ করতে হবে দ্রুত, ধরেন 3 মাস 6 মাসের মধ্যে এই কাজগুলি শেষ করতে হবে, এই বিষয়গুলি কি আপনারা লোকেট করেছেন? এগুলো আমাদের চেয়ারম্যান সাহেব 31 দফা একটা ডকুমেন্ট তৈরি করেছেন। ওনার ফোকাস হবে ফার্স্ট আমাদের মানুষ যেন পেট ভরে খেয়ে ঘুমাতে পারে। ভেরি সিম্পল, খুব জটিল কিছু না। আমরা প্রত্যেক কৃষককে একটা কৃষক কার্ড দিব, বিভিন্ন সহায়তা দিব কৃষকদের, ওরা আমাদের উৎপাদন করবে। দ্বিতীয়, আমরা প্রত্যেক পরিবারের মাকে একটা ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা চিকিৎসা পাবে, ভাতা পাবে, খাবার পাবে। এবং ওনার ফোকাস হলো আমার মানুষরা যেন ঠিকমতো খেয়ে ঘুমাতে পারে। কেউ যেন কোনো বাচ্চা ঘুমাতে যাচ্ছে তার খালি পেটে, এটা যেন না হয়। আমি ওনার সাথে কথা বলেছি, ওনার ফোকাসটা খুব ক্লিয়ার। প্রথমে হলো আমার মানুষের সচ্ছলতা, আমরা ওটা ঠিক করব। তারপরে আমরা শিক্ষা খাত, চিকিৎসা খাত, যোগাযোগ খাত, এগুলো সব দেখব। তো প্রথমে আমার মানুষ যেন খেয়ে বাঁচতে পারে। এটা তো সিম্পল একটা জিনিস, এটা উনি চান। সামাজিক নিরাপত্তা বিষয়ে আপনারা কি নিশ্চয়তা দিবেন? এটা আমরা সেই প্রোটেকশনগুলি করব। আমি তো বললাম এই 2 কার্ড সম্বন্ধে। মূলত ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কোনো ফ্যামিলিকে না খেয়ে থাকতে হবে না এই সিস্টেমে, এই ফ্যামিলি কার্ড সিস্টেমে। আপনি যদি একটু পড়েন ফ্যামিলি কার্ড সম্বন্ধে, এটা একটা সুপরিকল্পিত একটা নীল নকশা তারেক রহমান সাহেব চিন্তা করে বের করেছেন লন্ডনে বসে। উনি লন্ডনে অনেক পড়াশোনা করতেন এসব নিয়ে, এবং এরকম ফ্যামিলি কার্ড আছে। এটা কিন্তু বাংলাদেশে নতুন হবে না, মানে পৃথিবীতে নতুন না। এটা সাউথ আমেরিকাতে কয়েকটা দেশে, আর্জেন্টিনা, চিলে আর কলম্বিয়াতে এই ধরনের কার্ড আছে যেটা সবাইকে দেওয়া হয়, এবং ক্যাশ ট্রান্সফার করা হয় এই কার্ডে। এই কার্ডটা নিয়ে সে ক্যাশ ট্রান্সফার পেয়ে যাবে এই কার্ডের মাধ্যমে। সো এটা হলো মেইন লাইন অফ ডিফেন্স। প্লাস আগের যেগুলো আছে সামাজিক নিরাপত্তার যে ব্যবস্থা আছে সেইগুলি কিন্তু আমরা ছেড়ে দিব না। বয়স্ক ভাতা, তারপরে অন্য যে কোনো ভাতা যেগুলো ছিল সেগুলি দেওয়া হবে। আর আমাদের মানুষ যাদের সমস্যা আছে বিভিন্ন শারীরিক বা মানসিক, যারা প্রতিবন্ধী, তাদেরকে সমাজের সাথে ইন্টিগ্রেট করার আমরা ব্যবস্থা করব। তাদেরকে আমাদের দেশের সম্পদ হিসাবে আমরা দেখি, বোঝা হিসাবে না। এবং এই জিনিসটা অন্য কোনো সরকার, আপনাকে চ্যালেঞ্জ করছি, অন্য কোনো সরকার এইভাবে তারেক রহমান সাহেবের মতো চিন্তা করেননি। এরা আমাদের সম্পদ, এদেরকে আমাদের সদ্ব্যবহার না করলে দোষটা আমাদের। ওকে, ওদের দোষ না, দোষটা আমাদের। সো আমরা এটা হতে দিব না। আপনি দেখবেন যে অন্যভাবে আমাদের প্রতিবন্ধী সমাজের মধ্যে যারা আছে তাদেরকে আমরা অন্যভাবে সামাজিক একটা ইন্টিগ্রেশন আমরা তৈরি করব ইনশাল্লাহ। ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ একটা দল, তারা খুব সমালোচনা করছে। তারা বলছে যে ফ্যামিলি কার্ড আপনারা কিভাবে, এটার অর্থ সংস্থানটা কোথা থেকে আসবে, এই প্রশ্ন তারা রেখেছে এই বিষয়ে। দ্যাটস দি ফাইন্যান্স মিনিস্টার যে হবে এটা তাকে প্রশ্ন করবেন, আমি জানি না কে হবে। যেই হয় না, উনি আপনি সেই একজন ব্যবস্থা। অর্থনীতিবিদ হিসাবে নিশ্চয়ই আপনার হ্যাঁ, প্ল্যানিংটা আছে, অনেক জায়গায় আছে, আপনি তো অনেক। পরামর্শ নিশ্চয়ই থাকবে। এই দেশে অনেক অপচয় হয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের চুরি বন্ধ করলে মানুষকে আপনি ধনী করে দিতে পারবেন। ওদের চুরিটা বন্ধ করলে, হাসিনা রেহানার চুরি বন্ধ করলে আপনি এই দেশের মানুষকে অনেক টাকা দিতে পারবেন। এটা একটা 7,80,000 কোটি টাকার বাজেট। ওকে, আমাদের ইউনিয়ন আছে 4,700 মতো, 4,600 কত, 4,700 ধরেন। তা আমি এখন প্রত্যেক ইউনিয়নে আমরা যদি প্রত্যেক বছরে 6 থেকে 10 কোটি টাকা খরচ করি, আমাদের বাজেট এফেক্টেড হবে না। আপনাকে আমি বলছি, আমি 40 বছর ধরে বাজেট তৈরি করছি, আমাদের বাজেটে কোনো খারাপ প্রভাব পড়বে না। এবং ইউনিয়নে 10 কোটি টাকা আসলে একটা স্কুলের ছাদ মেরামত করলো, গোরস্থানের দেয়াল ঠিক করলো, একটা নদী ভাঙনের কাজ করলো, ওই টাকাটা ওই সমাজে, পল্লী সমাজে ঢুকলে আমাদের পল্লী সমাজটা একেবারে ফুটিয়ে
তোলার একটা ভালো সম্ভাবনা আছে। সমৃদ্ধ করার মানুষকে, ঢাকায় সবাইকে ধনী করে এই দেশটা সমৃদ্ধ হবে না। আমরা গ্রামগঞ্জের কথা চিন্তা করি এবং আপনারা দেখবেন বাজেটিং কি করে করতে হয় সেটা আমাকে, আই এম সরি, দ্যাটস মাই বিজনেস। আমি জানি যে আমাদের চেয়ারম্যান সাহেবের পরিকল্পনাগুলি বাজেটের মধ্যে রাখা যাবে, কোনো চিন্তা নাই, এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আমি এটাতে মুদ্রাস্ফীতির মাধ্যমে এইগুলি কিন্তু বাস্তবায়ন করব না। আমি মুদ্রাস্ফীতি টাইট রেখে 1, 2, 3% মধ্যে রেখে আমি এগুলি বাস্তবায়ন করার আমি উপদেশ দিতে পারবো। যেই অর্থমন্ত্রী হয় তাকে উপদেশ দিব। আপনি সরকারে থাকলে তো পরামর্শ দিতে পারবেন জি, নিশ্চয়ই। সরকার মানে এমপি হলেই আমি পরামর্শ দিতে পারবো। আর নতুন সরকার আপনারা যদি আসেন, জনগণ আপনাদের ভোটে পাশ করেনি, আসার পর আপনার কি কি চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে বলে মনে করেন? যেটা রাজনৈতিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে, সামাজিক চ্যালেঞ্জও থাকতে পারে কিছু কিছু বিষয়। এইগুলিকে আপনারা আইডেন্টিফাই করেছেন? জি, আমাদের মেইন হবে আমাদের দেশের বৈষম্যতা কমানো। এবং যে কথাটা আমি আগে বললাম, এই দেশের মানুষ, আমরা এত ধনী একটা দেশ, এটা লোকে হাসবে যদি আমি বলি এটা ধনী দেশ, কিন্তু আপনাকে অ্যাসিওর করি যেই দেশ থেকে $270 বিলিয়ন চুরি করতে পারে একটা মহিলা আর তার বোন, সেই দেশটা খুবই ধনী দেশ। এই ধনী দেশটার মধ্যে মানুষ না খেয়ে আছে, রাস্তায় ঘুমাচ্ছে। সরি, এটা দরকার নাই, এটা দরকার নাই। এবং আমরা এটা ঠিক করার জন্যে প্রথম পদক্ষেপ নিব এই বৈষম্যতা কমানোর জন্যে। আর শিক্ষা খাতে আমাদের দেশে উচ্চশিক্ষা বাড়ানোর একটা বড় একটা প্রকল্প আছে ওনার, এবং শিক্ষার মান বাড়ানো। আমাদের দেশের থেকে বাইরে চাকরি করবে, বড় চাকরি করতে যাবে, টেকনিক্যালি ট্রেন্ড হবে তারা। তারা যেটা আগেকার দিনে বলতো না যে তারা রাস্তা সুইপার বা ওই ধরনের কাজ করবে, নো, আমি বাংলাদেশের দিকে ওই ধরনের কাজে পাঠাতে চাই না। আমি পাঠাতে চাই ইলেকট্রিশিয়ান, গাড়ির মেকানিক, শেফ, মানে স্কিলড লেবার, এগুলিতে পাঠাতে চাই। এবং আমি মনে করি কম্পিউটার অপারেটর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের লোক আমরা তৈরি করব বাংলাদেশ থেকে। এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। আমাদের একটা গোল্ড আছে, দ্য গোল্ড ইজ আমাদের জনগণ। আমাদের অন্য কোনো সোনা নাই, আমাদের তেল নাই, গ্যাস নাই, কিন্তু আমাদের জনগণ হলো আমাদের আসল সম্পদ। এই সম্পদে আমরা যদি একটু ঘষে মেজে তৈরি করি, আমরা দুনিয়ার যে কোনো দেশের সাথে প্রথম সারিতে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এরকম বলেছিলেন যে আমরা 7 কোটি 7.5 কোটি মানুষের হাতকে মানে 15 কোটি মানে কাজে লাগাবো। মানে এটা, এই বিষয়টা কি আপনারা এখনো বিএনপির রাজনীতিতে এই জিনিসটা 31 দফার মধ্যে কি এই জিনিসটা আপনারা রেখেছেন? জি, অফকোর্স, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা, আমরা যদি সেটা না মানতাম আমরা এই দলে থাকতাম না। উনি, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট পিপল ever born in Bangladesh. I know he was in the army এবং he was absolutely brilliant. So he was one of the most brilliant people ever born in Bangladesh. আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি উনি দেশের জন্য যেভাবে চিন্তা করেন আর কেউ চিন্তা করেনি এভাবে। আপনার এলাকায় আপনি এমপি নির্বাচিত হওয়ার পর আপনার প্রথম পদক্ষেপ কি হবে ওখানে মানুষের উন্নয়নের জন্য, ওই লোকাল মানুষের উন্নয়নের জন্য? লোকাল মানুষের জন্য রাস্তাঘাট, ওদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কোনো সাহায্য আমি পৌঁছাতে পারবো না রাস্তাঘাটের এই অবস্থা থাকতে। তারপরে আমি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলো আরও উন্নত করার চেষ্টা করব। দিজ আর মাই 2 ফোকাসেস। বাংলাদেশের একটা বড় সমস্যা হলো যে গ্রামাঞ্চলে যেটা হয় যে ড্রপ আউট, শিক্ষায় ড্রপ আউট হয়ে যাওয়া, এই বিষয়টাকে আপনি একজন হাইলি কোয়ালিফাইড লোক বাংলাদেশের, এটা কিভাবে আপনি এরকম বিভিন্ন পদ্ধতি আছে, এটাকে কিভাবে, পলিসিটা কি আপনার? এটাকে আটকানোর পদক্ষেপ আমরা অন্য দেশের থেকে শিখেছি, সেগুলি আমরা করব। সো ডোন্ট ওয়ারি, এটাও আমরা ড্রপ আউট রেট কমাতে হবে, বিশেষ করে মেয়েদের। একটা পর্যায়ে গিয়ে সব মেয়েরা ড্রপ আউট হয় না, এটা খুবই আনফর্চুনেট, এটা হতে দিব না। মেয়েদের শিক্ষার ব্যাপারে খালেদা জিয়া যেরকম ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে করেছিলেন, ওই জিনিসটা পরে আর কন্টিনিউ হয়নি ওই রকম। আপনারা কি আবার সেটা চালু করবেন? এটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করব, এটা করা যায় ডেফিনেটলি। আমি এটা দেখতে হবে আমাকে, যারা বাজেট তৈরি করবে তাদেরকে দেখতে হবে এটা আমাদের প্র্যাকটিক্যাল কিনা। বাজেটটা তৈরি করতে হবে এমনভাবে যেন আমাদের প্রবৃদ্ধির হার খুব হাই থাকে, মুদ্রাস্ফীতি কম থাকে। সো এটা
একটা জটিল ক্যালকুলেশন, এটা একটা টেকনিক্যাল ক্যালকুলেশন। এটা যারা করবে তাদেরকে আমরা উপদেশ দিব। মুদ্রাস্ফীতির সাথে সাথে আমাদের দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, এই বিষয়ে কিন্তু আসলে মানে আমরা কোনো সরকারের পক্ষ থেকে এরকম পদক্ষেপ নেওয়া হয় না। বাজেটের পরপরই যে দ্রব্যমূল্যের টা বেড়ে যায়, দ্রব্যমূল্য এটা 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 সামনে যে আপনারা আপনারা মানে সরকারে গেলে খুব তাড়াতাড়ি একটা বাজেটের জন্য রেডি হতে হবে আপনাদেরকে। এটা অর্থমন্ত্রীর দক্ষতার মেধার উপরে নির্ভরশীল টোটালি। আমার বাবা 1.5% রেখেছিলেন, 1.5% মুদ্রাস্ফীতি রেখেছিলেন 5 বছর। আপনি দেখেন, আপনি হিসাবগুলি দেখেন, এগুলো বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্সে দেখবেন। 1.5% মুদ্রাস্ফীতি 5 বছর উনি রেখেছিলেন। এটা স্কিলের উপর। অর্থনীতি চালানো একটা স্কিল আছে, একটা টাচ আছে, এটা সবার নাই। এটা এক টেকনিক্যাল স্কিল আছে, কিন্তু তাছাড়াও একটা ফিলিং হতে হয় যে এটা এইভাবে চালানো যায়, এটা চালানো যায় না। তো এটা ওনার ছিল। তো ভবিষ্যতে আশা করি আমাদের অর্থমন্ত্রী যে হবে সে এটা করতে পারবে। জনগণের কাছে যাওয়ার জন্য নির্বাচনের সামনে নিয়ে আর কি কি আপনাদের কাছে চমক আছে বলে মানে জনগণের কাছে আপনারা দিচ্ছেন? যে নতুন কিছু চমক, যেমন অন্যান্য যেমন পশ্চিমা দেশগুলিতে রাজনীতিতে নতুন কিছু বলা হয় নির্বাচনে, মানে তারেক রহমানের পক্ষ থেকে কিংবা আপনাদের দলের পক্ষ থেকে কি একটা চমক এরকম কিছু? আমরা দেশটা ঠিক মতো চালাবো, এটাই তো আসল চমক। মেসেজটা কি হতে পারে? আমরা দেশটা ঠিক মতো চালাবো, এই দেশটা ধনী হয়ে যাবে, ভেরি সিম্পল। আমরা ওইরকম চমক দেওয়া অনেক কথা আছে, ওই 31 দফায় দেখবেন। কিন্তু পশ্চিমা দেশে তারা কিন্তু এক বছর থেকে এক সরকার থেকে আরেক সরকারে পলিসি খুব বেশি বদলায় না, অর্থনৈতিক পলিসি খুব বেশি বদলায় না, কারণ একটা স্থিতিশীল অর্থনৈতিক অবকাঠামো রাখতে হয়, এটা দরকার। সো চমক আমরা ওই ধরনের যে চমক খুঁজছেন ছিল না, কিন্তু আমরা যদি ঠিকমতো সব কিছু চালাই তাহলে দেখবেন যে এমনিতে অর্থনীতি অনেক অগ্রসর করে গেছে। আপনার দলের চেয়ারম্যান যে বললেন আই হ্যাভ এ প্ল্যান, এই বিষয়ে আপনার কোনো মানে কোনো বক্তব্য আছে কি এই বিষয়ে? হ্যাঁ, উনি 2 ভলিউমের একটা প্ল্যান আছে, অত্যন্ত ডিটেল। আমি কোনো দেশে এত ডিটেলড প্ল্যান আমি দেখিনি। তো আমি এশিওর করছি আপনাকে, যদি উনি প্ল্যানের অর্ধেক যদি ফুলফিল করেন এই দেশটা উঠে যাবে। সো ইটস এ ভেরি গুড প্ল্যান, আমি দেখেছি। এখন এটার ইকোনমিক ভায়াবিলিটিটা চেক করতে হবে আমাকে সময় আসলে, বা অর্থমন্ত্রী যে হয় তাকে চেক করতে হবে। কিন্তু ইটস এ ভেরি গুড প্ল্যান, ইটস এ ভেরি বোল্ড প্ল্যান, ইটস অ্যান অ্যাম্বিশিয়াস প্ল্যান। আমি বললাম তো, ওনার লক্ষ্য হলো তৃতীয় বিশ্ব থেকে আমরা প্রথম বিশ্বতে যাব। এটা করার জন্যে অনেক অনেক পদক্ষেপ উনি বের করেছেন। নির্বাচনী প্রচারণায় আপনারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কি কোনো রকম কোনো ধরনের? এগুলো তো হবে, এগুলো না, এটা মোকাবেলা করছেন কিভাবে? মোকাবেলা করার এরকম কোনো সিস্টেম নেই, কারণ ফ্রিডম দিতে হয়, ফ্রিডম অফ স্পিচ দিতে হয়। সমালোচনা করার অধিকার বাঙালিদের আছে, আমাকে সমালোচনা করবে, দ্যাটস অল রাইট। আমি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব এরকম কোনো সিস্টেম নেই, এবং সেটা আমি করব না। আমি তাদের সমালোচনা করার অধিকারের জন্য আমি ফাইট করব, আই উইল ফাইট ফর দ্যাট রাইট। প্রত্যেকের ওই অধিকার আছে, সরকারকে বা একজন ক্যান্ডিডেটকে সমালোচনা করার প্রত্যেকের অধিকার আছে। আমি এই ব্যাপারে রিল্যাক্সড। যদি রিল্যাক্স না থাকতাম, আমরা একটু মোটা না হতো, তাহলে আমি রাজনীতিতে আসতাম না, ঠিক না? 18 সালের পরের থেকে আপনি মূলত মাঠের রাজনীতিতে ঢুকে গেছেন, তার আগে হয়তো মানে নির্বাচনমুখী রাজনীতিতে ছিলেন না। না, এটা ঠিক না, কারণ আমি আমার বাবার নির্বাচনটা করেছি 2001-এ, এবং 2018-তেও আমি ধানের শীষে নির্বাচন করেছি। আমি 18 থেকে বললাম যে 18 থেকে 2001-এও আমি নির্বাচন হ্যান্ডেল করেছি। আওয়ামী লীগেরা চেষ্টা করেছিল ওনাকে হারাতে, আমি আর উনি তো আমার আওয়ামী লীগেরই ক্যান্ডিডেট ছিলেন। ইয়েস, সো হোয়াট, তাদের ডিরেকশন ছিল এনাকে হারাও, আর আমি আর আমার পরিবারের কয়েকজন সেটাকে ঠেকালাম। সো আমরা ইউনিয়ন বাই ইউনিয়ন যুদ্ধ করেছি ভোটের জন্যে। আমি আইলে আইলে হেঁটে গেছি অন্ধকারে ভোটের জন্যে তখন। এবার পারবো না, কিন্তু তখন করেছি। সো এটার অভিজ্ঞতা আমার আছে। ভাববেন না যে আমি এটা প্রথমবার দেখছি, এবং আমারকে এই ব্যাপারে ভুল বোঝানো অত সহজ না। আপনার নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা কত? 4,62,000। মানে বৈষম্য কি নারী পুরুষের ভোটারের বৈষম্য? অ্যাবাউট দ্য সেম। সেম। নারী একটু বেশি, যেটা সবখানে হয়।
এখন নারী ভোটারদের আকৃষ্ট করার জন্য একটা রাজনৈতিক দল নানা কাজ করছেন নানাভাবে, তো ওইটাকে আপনারা কি প্রোটেকশন দিতে পারছেন? প্রোটেকশন দেওয়ার কিছু নয়, আমরা আমাদের প্রচার করছি। আর ইনফ্যাক্ট আমার ওয়াইফ এখনও সে মাঠে আছে এবং তার মিটিংগুলি খুব ভালো হচ্ছে মহিলা কর্মীদের সাথে এবং মহিলা ভোটারদের সাথে। সো শি ইজ ডুইং ভেরি ওয়েল। তো এটাই মূলত, সিলেট খুব রক্ষণশীল একটা সমাজ এবং ছেলেদের মিটিংয়ে মেয়েরা বেশি আসে না, 15-20 জন আসে। ওর মিটিংয়ে 400-500টা মেয়ে চলে আসে ওকে দেখার জন্যে। সো ভালোই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আপনি জয়ের ব্যাপারে খুব মানে আপনি মানে ওখানে কাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন আপনার এলাকায়, নির্বাচনের এলাকায়? আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমার প্রতিদ্বন্দ্বী হলো মানুষ যদি ভোট না দিয়ে বাসায় ঘুমায় ভোটের দিনে, এটা হলো আমার মেন দুশ্চিন্তা, যে আমার ভোট দিয়ে কী হবে। প্রত্যেকের ভোট গুরুত্বপূর্ণ, আমি বারবার করে বলছি। এটাই আমার ভয় যে লোকে বদর করবে না ভোট দিতে, উনি তো জিতবেনই। এখন মানে এইটার জন্য আপনার এলাকাবাসীদের জন্য কি মেসেজ আছে আপনার কাছে, যে মানে ভোটের জন্য কি মেসেজ আছে আপনার? এই ভোটটা 17 বছর পরে আমরা ফেরত পেয়েছি। এই ভোটের জন্যে আমাদের 10,000 বাচ্চা গুলি খেয়েছে। এই ভোটের অধিকারের জন্যে এত রক্ত দেওয়ার পর তোমরা যদি হালকাভাবে নাও, এটা খুবই দুঃখজনক। ওই বাচ্চারা যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না। এটাই আমার মেসেজ, যে ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এই ভোটের অধিকারটা একটা বিরাট অধিকার, তোমাদের ছিল না এত বছর, ফেরত পেয়েছো। ধন্যবাদ রাজু ভাই যে আপনি এই নির্বাচনের মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ গ্রিন টিভি। ধন্যবাদ আপনাকে।